প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং যে যেখান থেকে আমার এই লাইভ ক্লাস দেখছেন এবং দেখবেন, সকলকে নেত্রকোনা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, নির্ধারিত রুটিন অনুযায়ী আমি আজ তোমাদেরকে পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই, খাতা, কলম সাথে নিয়ে নাও। যে টপিকসগুলি নিয়ে আজকে আমি আলোচনা করব তা হলো চাপ, প্রেসার, চাপের একক, চাপের মাত্রা, ধাক্কা, ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব, ঘনত্বের ব্যবহার, P = S রোজি এই সূত্রের প্রতিপাদন এবং এই সংক্রান্ত গাণিতিক সমস্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা বাস্তবিক অর্থে যে চাপ শব্দটার সাথে আমাদের পরিচিতি আছে। যেমন আমরা বলি যে পড়াশোনা যদি খুব বেশি হয়ে যায় তাহলে বোঝা যায় যে মাথায় একটা চাপ পড়েছে। আমরা বলি আমাদের রক্তেরও কিন্তু একটা চাপ আছে, যে কখনো সেটা কারো বেশি থাকে, কারো কম থাকে। এমন বলি যে কারো প্রেশার বেশি, কারো প্রেশার কম। তাহলে আসলে আমাদের ওই চাপটা কি, সেটা কিন্তু তোমার যে একক ক্ষেত্রফলের উপর যে লম্বভাবে প্রযুক্ত বলকেই কিন্তু আমরা বলি চাপ। যেমন বিষয়টা এমন, যদি একটা পৃষ্ঠ তোমার এরকম থাকে, এই একটা পৃষ্ঠ আছে, তার দৈর্ঘ্যটাও যদি তোমার 1 একক হয় আর প্রস্থটাও যদি দৈর্ঘ্য 1 একক আর প্রস্থও যদি তোমার 1 একক হয়, তাহলেই কিন্তু তার ক্ষেত্রফল কত হবে? 1 বর্গ একক। তাহলে এই 1 বর্গ এককের উপর লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হবে তাকেই কিন্তু বলবো আমরা চাপ। তোমরা একটু সংজ্ঞাটা লিখে নাও। দেখো, আমি লিখে দিয়েছি যে কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকেই চাপ বলে। আমি আবার বলছি যে কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। আর এই চাপকে কিন্তু পি দ্বারা প্রকাশ করা হয়, কারণ ইংরেজিতে সেটাকে বলা হয় কি? প্রেসার। এই কারণে তাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এবারে দেখো, আমরা একটু তার ব্যাখ্যাতে যাই। যদি আমরা বলি যে এক ক্ষেত্রফলের উপর লম্বভাবে F বল প্রযুক্ত হলে, F বল প্রযুক্ত হয়, যদি এক ক্ষেত্রফলের উপর লম্বভাবে F বল প্রযুক্ত হয়, তাইলে সুতরাং এই 1 ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল কত হবে? আরো কম, F/A। এটা আমাদের হয়ে যাবে। তাহলে যদি এটা হয়ে যায়, এইবারে আমরা বলছিলাম কি সংজ্ঞাতে, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হবে তাকেই বলবো আমরা কি? চাপ। তাহলে এই P = যে চাপ, P = F/A। আর তার এককটা কি হবে? তাহলে আমরা কিন্তু জানি বলের একক নিউটন, আর এই ক্ষেত্রফলের এককটা কি হবে? মিটার স্কয়ার। তাহলে এই দুইটায় আমরা কি, যে নিউটন পার মিটার স্কয়ার। আমরা এটাকে কিন্তু এভাবেও লিখতে পারি, এই যে নিউটন m⁻², অথবা তাকে সংক্ষেপে আমরা বলি ওই পিএ বা প্যাসকেল। তার মানে চাপের একক
প্যাসকেল, বা তাকে আমরা বলতে পারি নিউটন পার মিটার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো, যদি আমরা বলি যে 1 প্যাসকেল বলতে আমরা কি বুঝি? 1 প্যাসকেল, 1 প্যাসকেল এটা 1 হতে হবে। আমরা আগেও কিন্তু এরকম দেখেছিলাম। এটা 1 হবে কখন? যদি বলটা 1 হয়, ক্ষেত্রফলটা 1 হয়, তাহলেই কিন্তু প্যাসকেলটা হবে 1। তাহলে আমরা যদি সংজ্ঞাটা এভাবে বলি যে 1 মিটার ক্ষেত্রফলের কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ হলে যে পরিমাণ চাপের সৃষ্টি হবে তাকেই বলবো আমরা 1 প্যাসকেল। আমি দেখো আবার বলছি একটু, এটা যদি 1 হয় আর এটা যদি 1 হয়, তাহলেই কিন্তু প্যাসকেলটা হবে 1। আমি সংজ্ঞাটা আবার বলছি যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপের সৃষ্টি হবে তাকেই বলবো আমরা 1 প্যাসকেল। প্রিয় শিক্ষার্থী, এবার যদি আমরা 1 না থেকে প্রশ্ন পরীক্ষা থাকলো আমাদের 10 প্যাসকেল বলতে আমরা কি বুঝি, তাহলে ক্ষেত্রফল ঠিক থাকবে আর এই বলটা কি হয়ে যাবে, এটা যদি 10 হয়ে যায় তাহলেই কিন্তু এখানে হবে 10 প্যাসকেল। তাহলে আমরা এই ক্ষেত্রে সংজ্ঞাটা কি লিখবাম যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে যে পরিমাণ চাপের সৃষ্টি হয় তাকেই বলবো আমরা 10 প্যাসকেল। ঠিক একইভাবে আমরা 50 প্যাসকেল বা 100 প্যাসকেল যত ইচ্ছা আমরা লিখতে পারি বা নিতে পারি। তাহলে এটা আমার মনে হয় তোমাদের আর লাগবে না কাজ। এবারে দেখো আমি যাই চাপের মাত্রা। চাপের মাত্রা, এই ক্ষেত্রে দেখো আমরা বলছিলাম যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল। যদি চাপ সমান বল বাই ক্ষেত্রফল হয়, আমরা তাকে মৌলিকে নিব। বল সমান আমরা কি লিখতে পারি? ভর ইনটু ত্বরণ ভাগ ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, এবার দেখো যে ভর, ভর কিন্তু মৌলিক আমাদের এসে গেল, ইনটু ত্বরণ সমান আমরা কি লিখতে পারি? ব্যাক বাই সময়। তাহলে এখানে তো ক্ষেত্রফল আছে ইনটু সময়। এবার দেখো এটা আমরা ভর, ব্যাক সমান আমি লিখতে পারি কি? সরণ বাই সময়। সরণ বাই ক্ষেত্রফল আমি লিখে বলতে পারি কি? সরণ এর বর্গ ইনটু সময় ইনটু সময়। এবারে দেখো আমরা যদি একটা একটা সরণ বাদ দিয়ে দিই তাহলে কি হবে? আমরা কিন্তু কাজ হয়ে গেছে। এই ভর হইল এম, তাহলে সরণ এল ইনভার্স, একটা নিচে আছে উপরে গেলে ইনভার্স 1 আর টি ইনভার্স 2, এটাই হবে আমাদের কি? চাপের মাত্রা, অর্থাৎ এম এল ইনভার্স টি ইনভার্স 2। আর যদি তাকে আমরা সমীকরণ আকারে প্রকাশ করতে চাই তাহলে কি হবে? ওই যে পি ইজ ইকুয়াল টু এম এল ইনভার্স টি ইনভার্স 2, এটা হবে চাপের মাত্রার সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, এবারে তোমরা হয়ে গেছে আমার মনে হয়। এবারে দেখো আমরা যাই ধাক্কা। ধাক্কা, তাহলে এই ধাক্কাটাও কিন্তু আমরা এক প্রকার বল। চাপের জন্য কোনো বস্তুতে আমরা মোট যে বলটা প্রয়োগ করা হয় তাকেই বলা হয় ধাক্কা, অর্থাৎ ধাক্কাও কিন্তু এক প্রকার বল। তাহলে এই এফ ইজ ইকুয়াল টু পি ইন্টু এ। চাপের জন্য আমরা মোট যতটুকু বল প্রয়োগ করি তাকেই বলা হবে ধাক্কা। আর ধাক্কার এককটাও কিন্তু কি হবে? নিউটন। বলের এককটাই ধাক্কার একক। তাহলে এই ধাক্কা এফ সমান আমরা লিখতে পারি কি? পি ইন্টু এ। তো সংজ্ঞাটা আমরা কি বলছিলাম? যে চাপের জন্য কোন ক্ষেত্রে মোট যে পরিমাণ বল প্রযুক্ত হবে
তাকেই বলবো ধাক্কা। এবারে দেখো আমরা যাই ঘনত্ব। ঘনত্ব তাহলে ঘনত্বটা যে কোনো বস্তুর একক আয়তনের ভরকেই কিন্তু বলি আমরা ঘনত্ব। এই একটা বস্তুতে একক আয়তনের, অর্থাৎ একক আয়তন বলতে আমরা কি বুঝি? আয়তনের মাত্রা হবে তিনটা, একটা হলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। যদি দৈর্ঘ্য 1, প্রস্থ 1 এবং উচ্চতা 1 হয় তাহলে তার আয়তনটা হবে 1 একক। এই 1 একক ভরের তোমার বস্তুর মধ্যে, আয়তনের মধ্যে যতটুকু ভর থাকবে তাকেই বলবো আমরা ঘনত্ব। তাহলে আমরা বলছি একক আয়তনের ভরকেই বলা হয় ঘনত্ব। এই ঘনত্বকে কিন্তু আমরা গ্রিক একটা বর্ণ, এই যে রো, এই রো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তার ব্যাখ্যাটা এরকম হবে যে যদি মনে করি ভি আয়তন কোন বস্তুর ভর m, therefore এই একক আয়তন বস্তুর ভর তখন কত হবে? m/v। তাহলে আমরা কি বলছিলাম সংজ্ঞাতে যে একক আয়তনের বস্তুর ভরকেই বলা হয় ঘনত্ব। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি therefore এই রো ইজ ইকুয়াল টু m/v। তাহলে ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। এখানে ভরের একক ছিল আমাদের কেজি, আয়তনের একক মিটার কিউব। তাহলে এই ঘনত্বের এইটার এককটা কি হবে? কেজি পার মিটার কিউব। এটা হলো এমকেএস পদ্ধতিতে। আবার যদি আমরা সিজিএস পদ্ধতিতে লিখি তাহলে হবে যে গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি কিউবিক সেন্টিমিটার। এই সিসি তো হলো ঘন সেন্টিমিটার। আর তার তাহলে সহজে আমরা লিখতে পারি এই কেজি কি ভরের মাত্রা, ভর এম, আর এটা হলো এল ইনভার্স 3, এটা হবে তার ঘনত্বের মাত্রা এম এল ইনভার্স 3। জানি যে বিশুদ্ধ পানির ঘনত্ব কিন্তু আমরা জানি 1000 কেজি পার কিউবিক মিটার। এটা হলো আমাদের বিশুদ্ধ পানির ঘনত্ব। এবারে প্রিয় শিক্ষার্থী আমরা যাই আরেকটা জিনিস, আপেক্ষিক গুরুত্ব। আমি এটা মুছে দেই। দেখো আপেক্ষিক গুরুত্ব, তাহলে আপেক্ষিক গুরুত্বটা কিন্তু আসলে এটা একটা অনুপাত। এটা কার অনুপাত? যে কোনো বস্তুর ওজন এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমায়তন পানির ওজনের অনুপাতকেই বলা হয় আপেক্ষিক গুরুত্ব। তাহলে বস্তুর ওজন ভাগ হবে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সমায়তন পানির ওজন। তাহলে এই বস্তুর ওজন এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমায়তন পানির ওজনের যে অনুপাতটা তাকেই কিন্তু বলবো আমরা আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বকে কিন্তু এস দ্বারা প্রকাশ করা হয়। আবার আপেক্ষিক গুরুত্বকে কিন্তু আমরা আপেক্ষিক ঘনত্বও বলতে পারি। আপেক্ষিক গুরুত্বকে আমরা আপেক্ষিক ঘনত্বও বলতে পারি। আর এই বস্তুর ঘনত্বকে যদি আমরা পানির ঘনত্ব দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা আপেক্ষিক গুরুত্ব পাওয়া যায়। অর্থাৎ এই S ইজ ইকুয়াল টু রো বাই রো ডাব্লিউ। S ইজ ইকুয়াল টু রো বাই রো ডাব্লিউ। প্রিয় শিক্ষার্থী আসলে বাইরে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে, হয়তো তোমাদের সাউন্ডের একটু সমস্যা হতে পারে। যাই হোক সেটা প্রাকৃতিক কারণ, কিছুই করার নাই। আমরা আবারও ফিরে যাই। দেখো আমরা বলছিলাম আপেক্ষিক গুরুত্ব, বস্তুর ঘনত্বকে যদি আমরা পানির ঘনত্ব দ্বারা ভাগ করি তাহলেই পাওয়া যাবে আপেক্ষিক গুরুত্ব। আবার এই ঘনত্ব কখন পাই? আপেক্ষিক গুরুত্বকে যদি আমরা পানির ঘনত্ব দ্বারা গুণ করি তাহলেও কিন্তু আমরা বস্তুর ঘনত্ব পেতে পারি।
প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা যে ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য, এই আমাদের পার্থক্যটা কি থাকতে পারে? ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে কি পার্থক্য থাকতে পারে? তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারতাম যে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য নির্ণয় দেওয়া হলো। এক থেকে ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব। এবার দেখো এই 1 নম্বরে লিখবো, আমরা শিখছিলাম যে ঘনত্ব কাকে বলে। বস্তুর একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। এখানে লিখবো আপেক্ষিক গুরুত্ব কাকে বলে। বস্তুর ওজন এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমায়তন পানির ওজনের অনুপাতকে বলা হয় আপেক্ষিক গুরুত্ব। এখানে লিখবো যে ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয় আর আপেক্ষিক গুরুত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়। ঘনত্বের একক রো দ্বারা প্রকাশ করা হয়, ঘনত্বের একক কেজি পার কিউবিক মিটার। আর যেহেতু এটা একক গতীয় রাশির মধ্যে তুলনা বা অনুপাত, এই জন্য তার কিন্তু কোনো একক নাই। আবার আমরা 4 নম্বরে লিখতে পারি যে রো ইজ ইকুয়াল টু এস ইনটু রো ডব্লিউ, অর্থাৎ আপেক্ষিক গুরুত্বকে পানির ঘনত্ব দ্বারা গুণ করলে বস্তুর ঘনত্ব পাওয়া যায়। আবার এখানে যদি আমি লিখি 4 নম্বরে যে এস ইজ ইকুয়াল টু রো বাই রো ডব্লিউ, বস্তুর ঘনত্বকে পানির ঘনত্ব দ্বারা ভাগ করলেও আপেক্ষিক গুরুত্ব আমরা পেতে পারি। এই হলো আমাদের কি পার্থক্য হয়ে যায়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমি যাব ঘনত্বের ব্যবহার। বাস্তবিক অর্থে কিন্তু আমরা অনেক কাজেই ঘনত্ব ব্যবহার করে থাকি। যেমন একটা বস্তু পানিতে ভাসবে না ডুববে, সেই কাজে আমরা ঘনত্ব ব্যবহার করতে পারি। বিশেষ করে আমরা এই পচা ডিম, এইটা আমাদের পানিতে ভাসে আমরা জানি, আর ভালো ডিমটা পানিতে ডুবে যায়, এটাও কিন্তু ঘনত্বের কারণে। তাহলে কি কারণে আমরা সেটা একটা পচা ডিম পানিতে ভাসে, তার কারণটা কি? একটা ডিম যখন ভালো থাকে তখন তার ঘনত্বটা কিন্তু পানির ঘনত্বের সাথে বেশি থাকে, এই কারণে ভালো ডিমটা পানিতে ডুবে যায়। আর যখন ডিমটা পচে যাবে তখন কিন্তু তার ভিতরে এক ধরনের গ্যাস উৎপন্ন হয়, আর ওই গ্যাসটা ডিমের যে আবরণটা, আবরণে অসংখ্য ছিদ্র আছে, এই ছিদ্র দিয়া এই গ্যাসটা বাইরে বেরিয়ে যায়, ফলে ডিমের ঘনত্বটা পানির ঘনত্বের চাইতে কমে যায়। আর ঠিক সেই কারণেই ওই পচা ডিমটা কিন্তু তখন পানিতে ভেসে ওঠে। তাহলে কি আমরা এটা বুঝতে পারলাম যে পচা ডিমটা কেন পানিতে ভেসে ওঠে? মূলত তার ঘনত্বটা, গ্যাসটা বাইরে বেরিয়ে যায়, ঘনত্বটা পানির ঘনত্বের চাইতে কমে যায়। ঠিক সেই কারণেই পচা ডিমটা পানিতে ভেসে থাকে। এগুলি হলো কি আমাদের ঘনত্বের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, প্রাকৃতিক কারণে হয়তো তোমাদের একটু অসুবিধার সৃষ্টি হচ্ছে, যাই হোক। এবারে দেখো আমরা যাব যে P = H ρg, এই সূত্রটা আমরা কিভাবে প্রতিপাদন করব। আমি এখানে দেখো এইটা আমি একটা পাত্র নিলাম, যার ভিতরে তোমার কি আছে? পানি আছে। আর এই পাত্রের ভূমির ক্ষেত্রফলটা হলো a, আর ওই তরলের উচ্চতাটা হলো h। দেখো
তাহলে আমরা যদি এভাবে লিখি যে চিত্রে মনে করি পাত্রে কিছু তরল পদার্থ আছে। পাত্রের ভূমির ক্ষেত্রফল এ, পানির উচ্চতা, তরল পদার্থ আমরা এখানে পানি নিয়ে নিলাম, পানির উচ্চতা এস, তরলের ঘনত্ব রো, যদি তার ঘনত্ব রো হয়, আর অভিকর্ষ ত্বরণ জি। এই যে আমাদের চারটা জিনিস আমরা পেয়ে গেলাম এখানে, একটা হলো ক্ষেত্রফল, উচ্চতা, ঘনত্ব আর অভিকর্ষ ত্বরণ, এগুলি কিন্তু আমরা ধরে নিলাম। এইবারে তাহলে আমি যদি হয়, সুতরাং এক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কত হবে? ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল F ইজ ইকুয়াল টু কত হবে? ভর ইনটু ত্বরণ। যদি ভর ইনটু ত্বরণ হয়, এবারে আমরা লিখতে পারি ভর কত? m, ত্বরণ হলো g। দেখো আমি উপরে একটু মুছে দিই। বা দেখো এই F ইজ ইকুয়াল টু, আবার কিন্তু আমরা ওই ঘনত্বের ইডা কি পাইছিলাম, একক আয়তনের ভরকে যদি ঘনত্ব হয় তাহলে রো পাইছিলাম m/v, তাহলে এইখানে m এর মানটা কত হবে? রো ভি। এটা আমরা সাইড দিয়ে লিখে দিবা, m এর মান রো ভি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লিখি রো ভি জি বা F ইজ ইকুয়াল টু, এবার দেখো ভি এর মানটা আমরা কত লিখতে পারি? যে রো এস জি, যেহেতু আয়তন ভি সমান এস ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাহলে আমরা therefore এই F is equal to S rho G। এইবারে আমরা বের করব কি তার চাপের মান। সুতরাং দেখো চাপ P is equal to F by A is equal to F এর মান কত? S rho G by A। এ যদি আমরা বাদ দেই তাহলে থাকতেছে কি? S rho G। এই হলো আমাদের কি, যে কোনো বিন্দুতে স্থির তরলের যে কোনো বিন্দুতে চাপের মান S rho G। স্থির তরলের যে কোনো বিন্দুতে চাপের মান S rho G। আমরা কি করলাম কাজটা? আমরা প্রথমে একটা পাত্র নিলাম, তাকে আমরা পানির দ্বারা পূর্ণ করলাম, তরল পদার্থ। পানির উচ্চতাটা ছিল আমাদের S, তার তলার ক্ষেত্রফলটা ছিল পাত্রের তলার ক্ষেত্রফল A, ঘনত্ব রো, আর অভিকর্ষ ত্বরণ যদি H হয় তাহলে আমরা বলটা পাইছিলাম কত? S rho G। তা আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে A বা S rho G। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা তার একটা গাণিতিক ব্যাখ্যায় যাব। একটি পাত্রে কেরোসিন আছে, যদি আমাদের এরকম হয় যে একটি পাত্রে কেরোসিন আছে, কেরোসিনের উপরিতল থেকে
কেরোসিনের উপরিতল থেকে 75 সেন্টিমিটার গভীরে কোন বিন্দুতে চাপের মান নির্ণয় করো। কোন বিন্দুতে চাপের মান নির্ণয় করো। কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে। কেরোসিনের ঘনত্ব 800 কেজি পার কিউবিক মিটার। এবারে দেখো আমরা প্রথম কি যা দেওয়া আছে আমরা তাই আগেই লিখব। যে দেওয়া আছে গভীরতা S is equal to 75 সেন্টিমিটার। তাহলে আমরা এককটা কিন্তু থাকে কি মিটারে, আমরা এটাকে মিটারে নিতে হবে। যদি আমরা ভাগ করে দিই তাহলে কত হবে 0.75 মিটার 100 দ্বারা ভাগ করলে। আর কি আছে কেরোসিনের ঘনত্ব, যে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু 800 কেজি পার কিউবিক মিটার। আর কি দেওয়া আছে আমরা অভিকর্ষ ত্বরণ, এটা আমরা জানি অভিকর্ষ ত্বরণ G is equal to 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের বের করতে হবে কার মান, চাপ P is equal to 8। দেখো আমি উপরে একটু মুছে দিই। তাহলে আমরা কি জানি, একটু আগেই কিন্তু আমরা সূত্রটা পড়েছিলাম যে আমরা জানি যে P is equal to H rho G। এবারে যদি আমি এখানে মান বসাই দেই, H এর মান 0.75 ইন্টু রো এর মান এককটা হবে এটা হলো মিটার ইন্টু কেজি পার কিউবিক মিটার ইন্টু জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা যদি এই ক্যালকুলেশন করি এই তিনটা ক্যালকুলেটর দিয়ে, তাহলে তার মান পাওয়া যাবে 5880 চাপের একক প্যাসকেল। এটাই কিন্তু আমাদের নির্ধারিত চাপ ওই কেরোসিনের ভিতরে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় না এটা তোমাদের অসুবিধা হবে। তাহলে এই সংক্রান্ত আর যতগুলো সমস্যা তোমাদের বইয়ে দেওয়া আছে এগুলি তোমরা বাসায় থেকে করবা। আমার মনে হয় আমরা এই চাপ সম্পর্কিত যা আলোচনা করেছি তা তোমরা বুঝতে পেরেছ। পরিশেষে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস দেখো, পড়াশোনা করো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।